আসসালামু আলাইকুম। সিএনসি মেশিনিং সেন্টার বা ভিএমসির উপর আমাদের যে কোর্সটি এতদিন চলছিল তার ২৩ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসে আমরা দেখেছি গতকালই যে মাস্টার ক্যামে কোড জেনারেট করতে হয় কিভাবে সেটা আমরা দেখিয়েছি। তো এই জেনারেট করা কোডকে আপনারা যারা জয়েন করেননি এখনই জয়েন করুন। আ আজকে ২৩ নম্বর ক্লাস আর আরেকটি ক্লাস হয়তো কালকে হবে। এরপরেই কিন্তু কোর্সটি শেষ হয়ে যাবে। তো আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। যদি শুনে থাকেন বা সাউন্ডের প্রবলেম থাকে সেটা জানাতে পারেন। আ তাহলে আমি আরেকটু ভয়েস আ হয়তো জোরে কথা বলব। ওকে, তাহলে যেটা বলছিলাম যে এর আগে আমরা ২২ টি ক্লাসে আমরা কিভাবে জি কোডিং করতে হয় সেটা দেখিয়েছি। মূল উদ্দেশ্য ছিল আমরা প্রোগ্রামিং করে জি কোডিং করে সেটা মেশিনে রান করব। তো আজকের ক্লাসটি যদিও রিলেটেড ম্যাথমেটিক্যাল ফর্মুলা ও ক্যালকুলেশন অর্থাৎ কিছু ম্যাথমেটিক্স আপনাদের জানা লাগবে মেশিন অপারেট করতে হলে। বা সবারই এগুলো টুকটাক বেসিক খুব কমন কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখাবো। এগুলা অনেকে হয়তো জানেন। তো আ ম্যাথমেটিক্স এর শেষ নেই। তো তারপরেও এখানে জাস্ট মোস্ট ইম্পোর্টেন্ট কিছু অংশ দেখাবো। তার আগে আমরা একটি প্রোগ্রাম আমরা তো এর আগে প্রোগ্রাম করলাম, জি কোড করলাম। তো সেটা প্র্যাকটিক্যালি তো আপনাদের কেটে দেখানো হয়নি। বা আপনারা যখন সরাসরি ট্রেনিং নিবেন তখন কিন্তু আপনারা হাতে কলমে প্রোগ্রাম করে নিজেই কিন্তু মেশিন চালাবেন। তো এখন যেহেতু সেটা সম্ভব হচ্ছে না, এখন আমি যেটা করেছি সেটা হচ্ছে একটি প্রোগ্রাম তৈরি করে সেটা আপনাকে আ কেটে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই ক্লাসে ইনশাআল্লাহ। তো আমি দেখাচ্ছি যে কি প্রোগ্রামটি করেছি সেটা একটু দেখাই। মাস্টারক্যামে আমি একটি এরকম একটি ব্লক নিয়েছি। ব্লকের মধ্যে কিছু একটা জাস্ট লেখা A to I এই শব্দটি আমি লিখব। অ এটা যেকোনো ধরনের শেপ হতে পারে, ড্রিল হতে পারে, ওইখানে পকেট বা আপনার গতকাল আমি যেভাবে পাঞ্চ যে পাঞ্চের ডিজাইনটা দেখিয়েছি সেরকম হতে পারে। তো যেরকমই হোক না কেন, আ যেরকম ডিজাইনই হোক না কেন আমরা ড্রইংটা আগে SolidWorks এ অথবা মাস্টারক্যামে করে নিব। করার পর এটাকে আমরা কোড জেনারেট করব। সেখানে আমরা কি দিয়েছি একটু দেখুন। যেগুলো আমি যেহেতু আগের ক্লাসগুলোতে দেখিয়েছি কিভাবে করেছি সেটা আর এখন দেখাচ্ছি না। তারপরেও একটু বলে দিচ্ছি। এখানে দেখবেন ফার্স্ট প্রোগ্রামটা দিয়েছে হচ্ছে ফেসিং। এটা উপর থেকে একটা লেয়ার ফেস করে নিবে। তো ফেসিং এর প্যারামিটার গুলো একটু দেখে নেই। ফেসিং এ আমি ১ নাম্বার টুল ইউজ করেছি ১ নাম্বার টুলে এবং ৬ মিলিমিটার ডায়ামিটারের এন্ড মিল দিয়ে আমি ফেসিং করছি। আ ফিড এত দেব না। ফিড আরো কম দিতে হবে। নাহলে কাটার উপর প্রেশার পড়বে। আরপিএম মেশিনের উপর ডিপেন্ডেন্ট। আমাদের যে মেশিনে আমি কাটবো এটাতে সাধারণত রিকমেন্ডেড ভ্যালু হচ্ছে ৯০০০ আরপিএম এর উপর দিতে হয়। আচ্ছা কাটিং প্যারামিটার এখানে ওয়ান ওয়ে দিতে পারেন, জিগজ্যাগ দিতে পারেন। আ এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। ডেপথ অফ কাট প্রতিবারে 0.17 করে দিয়েছি। লিঙ্কিং প্যারামিটার এখানে টোটাল ডেপথ দিয়েছি 0.5 কুল্যান্ট এখান থেকে অন করে দিয়েছি। ওকে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ফেসিং এর প্রোগ্রামটি। ফেসিং এ দেখতে পাচ্ছেন এখানে একটি আ সবুজ দাগের ফেসিং তৈরি হয়েছে। ওকে। এরপর সারফেস রাফ পকেট নিয়েছি। পকেট, সারফেস রাফ, পকেট। তো সেখানে আ টুল ডায়ামিটার এখানে যেহেতু চিকন এই জায়গাটি 1 মিলিমিটার ডায়ামিটারের টুল নিয়েছি এবং স্পিড রেট ৬০০ আ এরকম করে ডেপথ অফ কাট -1 দিয়েছি। এখান থেকে প্যারালাল স্পাইরাল নিয়েছি। গত ক্লাসে আমরা এগুলো দেখিয়েছি। এখানে -1 নিয়েছি। ওকে। এছাড়া আপনার এখান থেকে যেটা হচ্ছে জিওমেট্রি যেটা হচ্ছে আমাদের কনটেইনমেন্ট অর্থাৎ চেইন, সেই চেইনটা নিয়েছি দেখতে পাচ্ছেন। এই জাস্ট অক্ষরের কর্নার গুলো। হ্যাঁ? এই জাস্ট অক্ষরের এই সাইড গুলো ক্লিক করলেই কিন্তু সে ভিতরে যা আছে পকেট আকারে সে নিয়ে নিবে। ২ নাম্বার চেইনটা হচ্ছে এইটা। এই পাশে 2 নাম্বার যেটা। ৩ নাম্বারটা হচ্ছে I এবং ৪ নাম্বারটা হচ্ছে ওই জায়গার I এর গোল্লা যেটা। ওকে, তাহলে এটা মোটামুটি যা আছে তাই থাকুক। আমরা আর এখানে হাত দিচ্ছি না। তো এছাড়াও এখন এটাতে কাটলে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে, আমরা একটু দেখি যে কাটলে কেমন হয়। আ দেখতে পাচ্ছি। দেখুন এরকম করে কেটেছে। এখন একটু সমস্যা হচ্ছে কি এখানে কিন্তু কর্নার গুলো কিন্তু একটু ম্যাটেরিয়াল থেকে যাবে। কারণ ১ মিলিমিটার রেডিয়াস তো।
বা এই কর্নার গুলো একটু শার্প হয়ে যাবে বা আপনার খুব স্মুথ হবে না আরকি। তো সেজন্য আমরা কি করি আরেকটি ইয়ে দিয়ে দেই, কনট্যুর দিয়ে দেই, সারফেস রাফ কনট্যুর। এই কনট্যুরটা দিয়ে দিলে আপনার যেটা হবে যে সারফেস গুলো স্মুথ হবে। তো সেটা করতে পারি। তো সেজন্য আমরা এখানে ড্রাইভ সারফেস বলেছে। ড্রাইভ সারফেস উপরেরটি জাস্ট সিলেক্ট করে ওকে দিলাম। এখন কনটেইনমেন্ট এখানে সিলেক্ট হয়ে গেছে দেখবেন সবুজ। তারপরে 2 তে ক্লিক করবেন, সেটাও সবুজ হয়ে গেছে, তার মানে সিলেক্টেড। I তে ক্লিক করবেন, ওকে, এটা সিলেক্টেড এবং 0 তে ক্লিক করবেন, এটা সিলেক্টেড। ওকে, ওকে, এখানে ওকে দিয়ে দিলাম। এখন একটা নতুন টুল অথবা আমি 0.5 বা 1 মিলি ক্রিয়েট নিউ টুল দিয়ে আমি একটা ট্যাপার দিতে পারি, অথবা ট্যাপারে নরমালি আমরা দেই হচ্ছে ডায়ামিটার 0.5, ট্যাপার অ্যাঙ্গেল হচ্ছে সাধারণত 20 দেই। তাহলে এরকম একটি ট্যাপার দিয়ে আমি জাস্ট এটাকে টান দিব কর্নার গুলো ইয়ে করার জন্য। স্পিন্ডল স্পিড দিচ্ছি হচ্ছে 15,000। ওকে, সারফেস রাফ এখানে উঠিয়ে দিচ্ছি, এগুলো অ্যাবসোলিউট করে দিচ্ছি। এখানে 0.05 কাট অফ ডেপথ অ্যাবসোলিউট করে দিয়ে -1। ওকে, জিগজ্যাগ দেওয়া আছে, এটা গেল। তো আমি যখন ওকে দিব, এটা জাস্ট এই সারফেস এই সাইড গুলো দিয়ে সে কাটবে এবং স্মুথ আসবে জিনিসটা। একটু টাইম লাগবে। তো যেটা বলছিলাম যে এখানে সারফেস পাথ তৈরি হচ্ছে। এই কোডটি এভাবে কিভাবে কোড করতে হয় এটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। এটা এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম, করে এখানে জি কোড তৈরি করলাম। জি কোডটি আমরা ডেস্কটপে বা যে কোনো ফোল্ডারে আপনি সেভ করতে পারেন। ওকে, আমরা এখানে কোডটি তৈরি করলাম। এখন এই কোডটিকে একটু এডিট করা লাগবে সম্ভবত। আমরা দেখছি এবং কোড তৈরি হয়ে গেছে। তো এখানে এখানে কিছু এ জিরো নট এটা এরর দেখায় আমাদের, যেহেতু ফোর্থ অ্যাক্সিস নেই। তো এই ধরনের ইয়েগুলাকে আপনারা এ জিরো ডট এটাকে আমরা ফাইন্ড নেক্সট দিই, তাহলে এটাও ডিলিট করে দিচ্ছি। এ জিরো ডট এভাবে যত জায়গায় আছে সবগুলো ওকে, এভাবে যতগুলো এই জিরো আছে এটা ডিলিট করে আমরা সেভ দিয়ে দিব। এখন এটাকে পেন ড্রাইভে করে আমরা ইয়েতে রান করব। ভিডিওটা একটু দেখাচ্ছি। পেন ড্রাইভে করে নিয়ে আপনাদের মেশিনে রান করাবো, সেটাই আমরা ভিডিওটা একটু দেখাচ্ছি, একটু খেয়াল করুন। কোয়ালিটি হয়তো অত ভালো আসেনি। পেন ড্রাইভে নিলাম, নেওয়ার পর পেন ড্রাইভ দেখবেন মেশিনের সাইডে পেন ড্রাইভ মাউন্ট করা ইউএসবি পোর্ট আছে, সেখানে মাউন্ট করলাম। এখানে ইউএসবি পোর্ট আছে। পেন ড্রাইভ ছাড়াও যদি কেবল দিয়ে কানেক্টেড থাকে, অর্থাৎ ল্যানের যে কেবলগুলো সেগুলো দিয়েও কম্পিউটার মেশিনগুলো কানেক্ট করা যায়। আচ্ছা, তো করার পর এখন এটাকে আমরা রান করব। তো তার আগে কিন্তু আমি জব বেঁধে নিয়েছি এবং জবের যে জিরো অর্থাৎ ওয়ার্ক অফসেট এবং টুল অফসেট সেগুলো কিন্তু আগেই করে নিয়েছি এবং সেগুলোকে কিন্তু আপনাদের প্রথম দিকের ক্লাসগুলোতে দেখিয়েছি কিভাবে টুল অফসেট, জব অফসেট করতে হয়। সে অফসেট করা ছাড়া কিন্তু প্রোগ্রাম কখনোই চালিয়ে দিবেন না। এটা ওয়ার্নিং, কারণ অফসেট না করলে সেই মেশিন যেকোনো জায়গায় কিন্তু কেটে ফেলতে পারে। আপনার জব নষ্ট হতে পারে, টুলও নষ্ট হতে পারে। তো সেজন্য আগে জেনে নিবেন টুল অফসেট বা ওয়ার্ক অফসেট করা আছে কিনা। করা থাকলেই শুধুমাত্র এ করবেন। আচ্ছা, তো এই প্রোগ্রামটি পেতে হলে আমরা জানি যে এখান থেকে লিস্ট প্রোগ্রামে যেতে হয়।
দেখতে পাচ্ছেন যে লিস্ট প্রোগ্রাম, এই লিস্ট প্রোগ্রাম বাটনটি চাপলাম। তাতে করে এখানে এই যে ইউএসবি উপরে মেমোরি, ইউজার ডেটা, ইউএসবি ৩ টা আছে। তো আপনি ওই যে অ্যারো দিয়ে ইউএসবি তে সিলেক্ট করলাম আমরা। অ্যারো মার্কস দিয়ে ইউএসবি তে সিলেক্ট করলাম এবং নিচে নামলাম। সিলেক্ট করার পর এরপর যে প্রোগ্রামটা আছে সেটাকে আমরা হাইলাইট করে মানে সেটার উপর কার্সর রেখে সিলেক্ট প্রোগ্রাম দিব। সিলেক্ট প্রোগ্রাম দেওয়ার পর সেটাকে মেমোরিতে নিতে হবে। আমরা এই প্রসেসগুলো কিন্তু আগে দেখিয়েছি। মেমোরিতে নিলে দেখতে পাচ্ছেন যে উপরে এখানে এই যে অপারেশন মেমোরি মোডে চলে এসছে এবং এখানে সবসময় ১ম এই প্রোগ্রাম চালানোর আগে ফিডটা খুবই কমিয়ে নিবেন। 30-40 এরকম করে নিবেন, হ্যাঁ? আমি এখানে 20 একদম কারণ ১ম বারই দেখা যাচ্ছে যে কোনো ভুল থাকলে আপনার সংশোধনের সুযোগ থাকে। তারপর সাইকেল স্টার্ট দিবেন এবং হাত অবশ্যই ফিড হোল্ডের উপর আবার আরেক হাত রাখবেন। যাতে করে যেকোনো সমস্যা হলে সাথে ফিডটা বন্ধ করে দেয়া যায়। তো আমরা এই যে ১ম এ ফেসিং প্রোগ্রাম দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন যে ফেসিং হচ্ছে। আমি কিছু সময়ের জন্য কুল্যান্টটা অফ করে দিচ্ছি, যাতে আপনার দেখতে সুবিধা হয়। এখন কিন্তু ফেসিং হবে। ফেসিং এর মাধ্যমে উপর থেকে 0.5 পরিমাণ মেটাল রিমুভ করে যাবো। তো এতে করে কি হবে যে সারফেসে যদি কোনো স্মুথনেস এর সমস্যা থাকে বা সারফেস কোনো আপ ডাউন থাকে তাহলে সেটাও কিন্তু প্যারালাল হয়ে যাবে। হ্যাঁ? আর সারফেসটিও সুন্দর ফ্রেশ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসিং চলছে। একটু কাছে থেকে দেখাই। আ দেখতে পাচ্ছেন ৬ মিলি এন্ড মিল কাটার দিয়ে আমরা ফেসিং করছি। আলাদা ফেসিং টুল পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন। যেহেতু জব ছোট সেহেতু আমরা ৬ মিলি এন্ড মিল দিয়েই কাজটা সেরে নিচ্ছি। ওকে। দেখতে পাচ্ছেন ফেসিং হচ্ছে। আচ্ছা। তো এরপর আপনাদের এখন দেখতে পাচ্ছেন পরের টুলটি আমরা যে 2 মিলি টুল ইউজ করেছি সেই টুলটি দিয়ে কিন্তু মেটালটি কাটছে। তো মোটামুটি উম আচ্ছা। তো এরপরে এন্ড প্রোডাক্টটি আমরা যদি দেখি, দেখুন এভাবে প্রোগ্রামটি কয় মিনিট চলেছে এখানে আপনার টাইমটা দেখতে পাবেন। সাইকেল টাইম 12 মিনিট ১২-১৩ মিনিটে কাটাটি কিন্তু হয়ে গেছে। যদিও আমি স্পিড খুব কম দিয়েছি, আরো দ্রুত কাটা সম্ভব। আ প্রোগ্রামটি যখন শেষ হয়ে যাবে এখানে দেখবেন এরকম কমপ্লিট হয়ে যাবে। প্রোগ্রাম শেষ হয়ে গেল। এখন আমরা জবটি অটোমেটিক কিন্তু চলে আসবে। আমরা এটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা লিখতে চেয়েছি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ? A to I শব্দটি তৈরি হয়েছে। তো এটাতে আরেকটু স্মুথ আসার জন্য একটু শিরিষ পেপার বা ইয়ে দিয়ে ঘষলে কিন্তু আরেকটু সুন্দর চলে আসবে। ওকে, তাহলে আমাদের ভিডিও আজকে এখানে এটুকু পর্যন্তই ছিল। আর আরো কিছু সময় আছে। আমরা কিছু ম্যাথমেটিক্যাল দেখব যে আপনার জব করার জন্য কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা ক্যালকুলেশন বলেছি আজকের ক্লাসটি মূলত এটা নিয়ে। আগামীকালকে আমরা মূলত পুরো কোর্সের একটা রিভিউ করব। সবাই যারা এই কোর্সটি করেননি তারাই শুধুমাত্র আগামী ক্লাসটি দেখলেও কিন্তু একটা আইডিয়া পেতে পারবেন যে পুরো ক্লাসে আমরা আসলে কি বোঝাতে চেয়েছি এবং এই কোর্সে আপনারা আসলে কি শিখবেন। যখন মানে বাস্তবে ট্রেনিং নিবেন তখন কি শিখবেন। আগামীকালকের ক্লাসটি দেখলে আপনারা সেটা আরো ক্লিয়ার হবেন। তো আমরা কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখব। আ এগুলো প্রায় অনেকেই জানেন হয়তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বা কিছুটা পড়াশোনা করেছেন ৯ম ১০ম শ্রেণী পর্যন্ত তারাও জানবেন। তারপরে আমি এখানে জাস্ট রিক্যাপ করছি। আয়তক্ষেত্র যদি আয়তাকার কোনো বস্তু হয় তাহলে এর ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর প্রস্থর গুণফল হবে। এখানে দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, এটা যদি 5 মিটার হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে 10 into 5 50 এটা আপনারা জানেন। বৃত্তর রেডিয়াস অর্থাৎ সেন্টার থেকে যেকোনো এক সাইডের দূরত্বকে রেডিয়াস বলে। তো আমরা সাধারণত রেডিয়াস ভার্নিয়ারে বা ইয়েতে মাপতে পারি না। সহজে আমরা ডায়ামিটারটা মাপি এই মাথা থেকে ওই মাথা। তো ডায়ামিটারকে অর্ধেক করলে কিন্তু রেডিয়াসটা পাওয়া যাবে। তো সেটা থেকে পাই আর স্কয়ার করলে আমরা বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। পাই 3.1416 আর হচ্ছে রেডিয়াস। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা
এটাকে যদি আমি ভূমি ধরি, এটুকু হচ্ছে ভূমি। আর তার বিপরীত অংশ থেকে, কর্নার থেকে এর উপর যদি লম্ব টানি, এই ডিসট্যান্স হলো উচ্চতা। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এবার কিছু আয়তন দেখি। ঘনবস্তু, ঘনবস্তু যদি হয় এরকম, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে গুণ দিলে আয়তন পেয়ে যাব। তবে এককটি হবে ঘন মিটার বা ঘন সেন্টিমিটার বা ঘন মিলিমিটার। আর গোলক যদি দেই, এটা কিন্তু বৃত্তের মতো দেখাচ্ছে, কিন্তু আসলে এটা গোলক, ফুটবলের মতো। তো এটার রেডিয়াস যদি আর হয়, তাহলে এটার আয়তনটা হচ্ছে, অর্থাৎ ভিতরে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে 4/3 পাই আর কিউব। সিলিন্ডার বা ব্যালন আকৃতির হলে এর ক্ষেত্রফল, এর আয়তন হবে পাই আর স্কোয়ার এল। হ্যাঁ, এখানে সেন্টার থেকে যে কোনো একদিকের ডিস্টেন্স, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর দৈর্ঘ্য হচ্ছে এই ভার্টিক্যাল এই লেন্থটা। আচ্ছা, তাহলে আয়তন আমাদের পরিমাপ করা হয়ে গেছে। এখন আমরা একটা জিনিস জানবো, যে ঘনত্ব বা ডেনসিটি। ডেনসিটি হচ্ছে বস্তুর একটি প্রপার্টি। এটা ম্যাটেরিয়ালের টাইপের উপর ডিপেন্ড করে। যেমন ধরুন পানি, পানির যদি ডেনসিটি বলি, তাহলে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, কিংবা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এটার মানে হচ্ছে যে এই পানি যদি বিশুদ্ধ হয়, তাহলে পৃথিবীর সকল পানির ঘনত্ব, ডেনসিটি একই হবে। একইভাবে আমি যদি কপার নেই, পিওর কপার, যেমন পিওর কপারের ডেনসিটি সম্ভবত 8.96 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে যত জায়গায় পিওর কপার আছে, সবার ডেনসিটি একই হবে। তো এটা দিয়েও কিন্তু, ঘনত্ব দিয়ে কিন্তু আমরা কোনো মেটালের পিউরিটিও কিন্তু বের করতে পারি। যদি পিওর মেটালের ঘনত্বের সাথে মিলে যায়, তাহলে এটা ঘন, মানে পিওর। আর যদি ঘনত্ব কম বেশি হয়, তার মানে এর সাথে ভেজাল আছে। তো যেটা বলছিলাম, যে ঘনত্ব হচ্ছে একটি বস্তুর একদম প্রপার্টি। হ্যাঁ, যে বস্তু যতক্ষণ একই থাকবে, সেই বস্তুর সাইজ যত ছোট হোক আর যত বড় হোক, ঘনত্ব কিন্তু একই থাকবে। হ্যাঁ, যেমন আপনি, স্বাভাবিকভাবে আমরা ঘনত্ব বলতে লিকুইড, যেমন মধু বা দুধ, এদের ঘনত্ব বুঝি, কিন্তু সকল বস্তুরই কিন্তু ঘনত্ব হয়। হ্যাঁ, যেমন আপনি যদি 1 ড্রাম মধু থেকে যদি 1 ফোঁটা মধু নেন, তাহলে তার ঘনত্ব কিন্তু একই হবে। ঘনত্বটা কি? ঘনত্ব হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ডেনসিটি ডি হচ্ছে ভর বাই আয়তন। অর্থাৎ পুরা বস্তুটার ভর মাপবো, তাকে আয়তন দিয়ে ভাগ করলেই সেটার ঘনত্ব বের হয়ে যাবে। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, একটি সিলিন্ডার আকৃতির কপার শেফট। এটা হচ্ছে কপার শেফট। এর ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে এখানে হচ্ছে 4 সেন্টিমিটার। এবং দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এই লেন্থটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবং এর ভর মেপে আমরা দেখলাম 565 গ্রাম। এখন বের করতে হবে যে কপারের কত, ডেনসিটি কত। তাহলে কিভাবে বের করব? আমরা জানি যে কপারের ডেনসিটির জন্য আমাদের কি দরকার? ঘনত্বের জন্য আমাদের ভর দরকার। ভর দেয়া আছে 565। আয়তনটা সরাসরি দেয়া নেই। আয়তনটা বের করে নিতে হবে দৈর্ঘ্য প্রস্থ থেকে। তাহলে আয়তনটা কত হবে? যেহেতু এটা সিলিন্ডার আকৃতির, পাই আর স্কয়ার এল। পাই ব্যাসার্ধ স্কয়ার ইনটু দৈর্ঘ্য। পাই এর মান 3.1416, ব্যাসার্ধ হচ্ছে 2, ব্যাস যেহেতু 4, ব্যাসার্ধ 2, তার উপরে স্কয়ার, 2 স্কয়ার, সূত্রের জন্য স্কয়ার, আর 5 ইনটু মাল্টিপ্লাই দিলে ৬২.832 ঘন সেন্টিমিটার আসে। এবার ঘনত্ব কিভাবে পাবো? ভর 565, তাকে ৬২.832 দিয়ে ভাগ দিলে এই যে ঘনত্ব আসছে 8.99 গ্রাম। তো পিওর, একদম পিওর কপারের ডেনসিটি আর একটু কম, 8.96 হয়। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বারটি পেয়েছি, সেখানে হয়তো বা একটু ভেজাল বা একটু অ্যালয় থাকতে পারে, অর্থাৎ অন্যান্য পিতলের সাথে, তামার সাথে কিছুটা কপার মিক্স থাকতে পারে, সরি, কিছুটা দস্তা বা জিঙ্ক মিক্স থাকতে পারে, বা আদার্স ম্যাটেরিয়াল মিক্স থাকতে পারে। অথবা এটাও হতে পারে যে আমরা যে মেজারমেন্টটা নিয়েছি হয়তো অ্যাকুরেট হয়নি, এটাও হতে পারে। তো যাই হোক, ঘনত্ব গেল। এবার আমরা ভর মাপবো। অর্থাৎ যদি কোনো একটা বস্তু আপনাকে কোনো ইরেগুলার শেপের, বা যেকোনো ধরনের একটা বস্তু, অনেক সময় আপনাদের ভর বের করা লাগতে পারে। কারণ একটি মেশিনে আপনি যখন অনেক বড় বস্তু উঠাবেন, তখন কিন্তু এটা ভর কত, এটা না জানলে আপনার মেশিনের টেবিল বা মেশিন ড্যামেজ হতে পারে। তো সেজন্য আবার এত বড় বস্তু হয়তো মাপার জন্য ব্যবস্থা নাও থাকতে পারে, যে আপনি পুরাটাকে নিক্তিতে উঠাবেন, কিভাবে উঠাবেন। যেমন আমরা সূর্যের ভর জানি কত, 6 × 10⁻30 কেজি সম্ভবত। তো কেউ তো সূর্যকে আর নিক্তিতে উঠিয়ে মাপেনি, নিশ্চয়ই কোনো ফর্মুলা থেকে বের করেছে। তো ঠিক তেমনি অনেক বড় ধরনের জব, বা আপনার কাছে সঠিকভাবে মাপার যন্ত্র নেই, কিন্তু এটার ভর আপনি বের করতে পারবেন, যদি আপনার ওই ফর্মুলাটা দেয়া থাকে। হ্যাঁ, কিভাবে? আপনি ম্যাটেরিয়ালটা আগে জেনে নিবেন, ম্যাটেরিয়ালটা কোন ম্যাটেরিয়াল। হ্যাঁ, যেমন আমাদের এই এক্সাম্পলে একটি মাইল্ড স্টিলের আকার খন্ড দেওয়া আছে। তাহলে আমাদের আগে জানতে হবে যে মাইল্ড স্টিলের ডেনসিটি কত,
ঘনত্ব কত। তো এটা আপনারা বিভিন্ন বইতে চার্ট দেয়া থাকে বা ইন্টারনেটে সার্চ করলেও মাইল্ড স্টিলের ঘনত্ব পেয়ে যাবেন। সকল মাইল্ড স্টিল যদি পিওর হয়, না মানে মাইল্ড স্টিল হয়, তাহলে সেটা ঘনত্ব মোটামুটি 7.85 গ্রাম পার ঘন সেন্টিমিটার হবে। তো এটার ভর বের করতে বলেছে। তো ভর বের করার জন্য দেখতে পাচ্ছেন, আমরা জানি যে ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে কি ভর বাই আয়তন। তো আমাদের এখানে ভর দেয়া আছে, আয়তনটা বের করতে হবে। যেহেতু এটা একটা ঘনবস্তু, এটা আয়তন কি হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো আমরা সলিউশনটা দেখতে পাচ্ছি, আয়তন হচ্ছে দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ইন্টু, এখানে ইন্টু সাইনটা আসেনি, 8 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার, ফলে 1440 ঘন সেন্টিমিটার আসছে। ঘনত্বর ফর্মুলা আমরা জানি ডি ইকুয়ালস টু ভর বা আয়তন, অতএব ভর ইকুয়ালস টু, ও এখানে ভর চলে আসছে না, এখানে ভুল হবে, এখানে ঘনত্ব ইন্টু আয়তন হবে, দুঃখিত। এখানে ভর ইকুয়ালস টু আমরা যদি আড়াআড়ি গুণ দেই, ঘনত্ব ইন্টু আয়তন হবে। তো আমাদের আয়তন আসছে 1440, সরি হ্যাঁ 1440 ইন্টু ভর দেওয়া ছিল, সরি ঘনত্ব দেওয়া ছিল 7.85, তাহলে এটা 11.3 কেজি আসে। এইভাবে কিন্তু আমরা ওয়েটটা বের করে নিতে পারবো। আচ্ছা, কিছু এককের কনভার্সন আপনাদের প্রতিনিয়ত কাজে লাগবে। এগুলো আপনারা অনেকে জানেন, তারপরে আবার দেখেন, যারা না জানেন তারা নোট নিয়ে নেবেন। 1 ইঞ্চিতে 25.4 মিলিমিটার, এটা প্রচুর কনভার্সন কাজে লাগে। কারণ হচ্ছে অনেক সময় ডাইমেনশন ইঞ্চিতে দেওয়া থাকে, অনেক সময় মেশিনে যে ডাইমেনশন ইয়েগুলা সেটা 1 ইউনিটে দেওয়া থাকে, আপনার ড্রয়িং এ আরেক ইউনিট দেওয়া থাকতে পারে। তো সেজন্য ইঞ্চি থেকে মিলিমিটার বা সেন্টিমিটারে যেতে মানে প্রচুর কাজে লাগে। এটা একদম মুখস্থ রাখেন, 1 ইঞ্চিতে 25.4 মিলিমিটার। সেন্টিমিটার নিলে 2.54 সেন্টিমিটার। কারণ আমরা জানি যে 10 সেন্টিমিটার, সরি 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। আচ্ছা, মিটার থেকে ইঞ্চিতে যাওয়া যায়, 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চ। আর 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা তো আমরা জানি। আরেকটি ইউনিটের কথা বলছি, এটা প্র্যাকটিক্যালি কাজে লাগে যখন গ্রাইন্ডিং বা অ্যালাউন্স এর বিষয় আসে। সেই অ্যালাউন্স আমরা জানি যে গ্রাইন্ডিং অ্যালাউন্স খুবই কম থাকে, 0.001, 002 এরকম থাকে মিলিমিটার। তো সেজন্য একটা ইউনিট ইউজ করা হয় যে থাউ, THOU, থাউ। থাউ হচ্ছে 1 থাউ হচ্ছে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ। 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 থাউ ইকুয়ালস টু 1/1000, বা এটাকে যদি মিলিমিটারে নেন তাহলে 0.0254 মিলিমিটার আসে। 1 থাউ ইকুয়ালস টু 1/1000 ইঞ্চি হবে এটা, এখানে ইঞ্চি শব্দটা আসেনি, ইঞ্চি হবে। আর এটাকে মিলিমিটারে নিলে 0.0254 মিলিমিটার হবে। তো এটা হচ্ছে 1 থাউ হিসাব। এখন অনেক সময় দেখবেন যে অ্যালাউন্স রাখতে বলবে, গ্রাইন্ডিং অ্যালাউন্স, যে 5 থাউ রাখতে বলবে। তো সেটা আপনার 5 থাউ মিনিং কি, এটা আপনার এখান থেকে বের করতে পারবেন। 5 থাউ মানে হচ্ছে তার মানে 5/1000, বা এখানে 5 ইন্টু 0.025, অর্থাৎ প্রায় 0.1 মিলিমিটারের মতো আসে। 4, 25, 100, তো 0.125 এরকম আসবে। ওকে। তো আরেকটা বিষয়, কয়েকটা বিষয় কাজে লাগে, যে আমরা প্রায় বলি যে ফিট, আরপিএম, কাটিং স্পিড, এগুলো কিন্তু আপনি যখন প্রোগ্রামিং করেছেন আমি সেখানে দিয়েছি যে এগুলো ডিফাইন করে দেওয়া লাগে। মাস্টার কেমো আমরা দেখেছি যে এই ফিট, আরপিএম এগুলো ডিফাইন করে দেওয়া লাগে। আপনি যদি এখানে আবার দেখে থাকেন মাস্টার কেমে প্যারামিটার গুলোতে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফিড রেট, হ্যাঁ, স্পিন্ডল স্পিড, এগুলো ডিফাইন করে দেয়া লাগে। তো ফিড আমরা ডিফাইন করে দিব, এটা ডিপেন্ড করবে কাটারের উপর, ম্যাটেরিয়ালের উপর, ক্রিটিক্যালিটির উপর এগুলো। আরপিএমটা ডিফাইন করে দিলে এখানে দেখবেন সিএস, এই জিনিসটা অটোমেটিক কিন্তু সে ক্যালকুলেট করে নিয়েছে কাটিং স্পিড। আপনি যদি এখানে 10,000 এর জায়গায় 8,000 দেন, তাহলে দেখবেন যে এটা আর কমে গেছে সিএসটা, দেখছেন 150 হয়ে গেছে। তো এটা কিন্তু সে অটোমেটিক ফর্মুলা তার মধ্যে দেওয়া আছে সফটওয়্যারে, সে ক্যালকুলেট করে নেয়। তো ম্যাটেরিয়াল কাটার সময় সবসময় সিএস এর দিকে খেয়াল রাখবেন। আপনার ম্যাটেরিয়াল যে হার্ডনেস, সে হার্ডনেস এর উপর ডিপেন্ড করে আপনি কাটিং স্পিডটা ফিক্সড করতে হবে। তা না হলে মেটাল, না হলে ভেঙে যেতে পারে, টুল ভেঙে যেতে পারে, জব ড্যামেজ হতে পারে। ওকে। তো আমরা এই কাটিং স্পিডটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা দেখতে পাই, দেখুন। কাটিং স্পিড সিএস ইকুয়ালস টু হচ্ছে পাই ডিএন বাই 1000 মিটার পার মিনিট, মিটার পার মিনিটে থাকে। এখানে পাই তো পাই 3.1416 কনস্ট্যান্ট নাম্বার। ডি হচ্ছে টুলের ব্যাস বা ডায়ামিটার,
তবে এটা আপনার মিলিমিটারে থাকতে হবে। যেহেতু আমরা নিচে 1000 দিয়ে ভাগ দিয়েছি। যদি 1000 না থাকে তাহলে ডি কে আপনি মিটারে প্রকাশ করতে হবে। আচ্ছা, আর এন্ড হচ্ছে আরপিএম। হ্যাঁ? আমরা যে একটু আগে আরপিএম দিলাম ৮০০০। তার মানে আরপিএমটা কি? কাঁটারটি প্রতি মিনিটে কতবার ঘুরছে? এটা হচ্ছে আরপিএম। 1000 আরপিএম মানে হচ্ছে কাঁটারটি প্রতি মিনিটে ১০০০ বার ঘুরছে। তো এটা হচ্ছে আরেকটা হচ্ছে ফিট। আমরা এগুলোর ম্যাথ দেখব। ফিট হচ্ছে প্রতিটিতে কত মিলিমিটার ফিট দেয়া যায় এটা ইনটু কাঁটারের দাঁত সংখ্যা ইনটু আরপিএম। তো এই ৩ টা মিলিমিটার, এই ৩ টা মাল্টিপ্লাই দিলে ফিট পাওয়া যাবে। ওকে, আমরা এক্সাম্পল দেখি। একটি ১০ মিলিমিটার ৪ দাঁতের এন্ড মিল কাটার ১২০০ আরপিএম এ ঘুরলে এর কাটিং স্পিড কত হবে? মিডিয়াম কার্বন স্টিল কাটারের জন্য প্রতি দাঁতে ফিড ০.০৪ মিলিমিটার। তো এখানে 10 মিলিমিটারের কাটা, তার মানে ডায়ামিটার দেয়া আছে। টিপ নাম্বার দেয়া আছে কাটারের ৪ টি দাঁত এবং কত আরপিএম এ ঘুরবে আরপিএম দেয়া আছে। এখন আমাদেরকে কাটিং স্পিড বের করতে হবে। সলিউশনটা দেখি। কাটিং স্পিড আমরা জানি পাই ডিএন বাই 1000। পাই জানা আছে, ডি হচ্ছে 10 মিলিমিটারে রাখতে হবে যেহেতু নিচে 1000 আছে, এন হচ্ছে 1200। তাহলে 37.68 মিটার পার মিনিট। আর ফিড ক্যালকুলেশনের জন্য প্রতিটিতে কত মিলিমিটার যেতে পারবে এটা আসলে কাটার ইয়ার উপর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে সবসময়, যে কোন মেটাল আপনি কাটবেন তার উপর। যেমন এখানে বলা আছে যে মিডিয়াম কার্বন স্টিল কাটার জন্য প্রতি দাঁতে ফিট স্ট্যান্ডার্ড হচ্ছে 0.04 মিলিমিটার। হুম? তো এটা আপনার স্ট্যান্ডার্ড চার্ট থেকে আপনারা নিতে পারেন, যে বা আপনারা যারা কাজ করতে করতে অনেকে এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তো 0.04 কাটারের দাঁত সংখ্যা আমরা দেখেছি ৪ টি এবং আরপিএম ১২০০। ফলে এটার ফিট আসবে 192 মিলিমিটার পার মিনিট। তো এভাবে আপনারা ফিট এবং আরপিএম গুলো ক্যালকুলেট করে নিতে পারেন। তো এটা আরো অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার আছে। তো সেগুলো আমরা এত আগেই বলেছি, এত ডিটেইলস হয়তো এখানে ডিসকাশন করা সম্ভব হচ্ছে না। আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করছি। আগামীকাল আ যদি সম্ভব হয় তাহলে আগামীকাল একটি ক্লাস হবে। ওটা হচ্ছে মূলত আমাদের কোর্স মোটামুটি শেষ। তবে জাস্ট ওখানে হয়তো একটা রিভাইজ করার চেষ্টা করব। আ আপনাদের কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।